প্রতিবার আমি পাহাড়ে গিয়ে নতুন কিছু বন্ধু বানাই আর তাদের সাথে গোটা রাইডটা চুটিয়ে এনজয় করি। কিন্তু সবথেকে খারাপ লাগার সময় শুরু হয় যখন তাদেরকে বিদায় জানিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়। আজকের গল্পটা ঠিক তেমনই একটা দিনের গল্প। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন সময় হয়েছে সকাল 7টা। আজ আমাদের অন্তিম দিন লাচেনে। আমরা লাচেন থেকে আজ বেরোবো যার যার নিজের লোকেশনের জন্য। তো আমরা টোটাল 8 জন ছিলাম, তার মধ্যে 2 জন বেরিয়ে গেছে আর এই রয়েছে, বাকি সবাই রয়েছে। ক্যান্টনমেন্ট টিম রয়েছে আর বহরমপুর রয়েছে। আর এখন হচ্ছে ওয়েদারটা দেখো, এদিকে সানরাইজ দেখা যাচ্ছে বাট এদিকটা পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে। জাস্ট পাহাড়ের ওপরে একটুখানি দেখা যাচ্ছে, ওপরেও ফগি ওয়েদার হয়ে রয়েছে। কাট আউট দিকটা তো পুরো টোটালি ফগি হয়ে রয়েছে, ওদিকে কিছু বলার নেই। চলো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। এখান থেকে মানগান যাব, মানগান থেকে তারপরে আরও রাস্তা আছে সেগুলো যেতে হবে। তো বলছি সব আপডেট দেবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আসছি একবারে মোটো ব্লগিংয়ে। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় ভূতনাথ। আমরা বেরোই, এই আমরা বেরোচ্ছি। উত্তম দা টাটা। তো ফাইনালি ডাক কটেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখন যেতে হবে মানগান। তো সকালে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে এখন আবার ওয়েদারটা বিগড়াচ্ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানি না কতদূর কি ভিডিও বানাতে পারবো আর কতক্ষণ গিয়ারে গাড়ি চালাতে পারবো, রেইনকোট কখন পরতে হবে কিচ্ছু জানি না। গতকালকে 0 পয়েন্টে এত পরিমাণে স্নোফলস হয়েছে আর বৃষ্টি হয়েছে, মানে বলার বাইরে, কিছু বলার নেই। যার জন্য আমাদের জুতো, আমাদের হেলমেট সবই মোটামুটি ভেজা। আর তার সাথে এক ভাইয়ের গোপ্রো ঠিকঠাক কাজ করছে না, তো আমারটা তাও এখন ঠিকঠাক কাজ করছে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে 55 কিলোমিটার মানগান, আর মোটামুটি টাইম লাগবে 2 ঘন্টা। আর তার মধ্যে এখানে আমাদেরকে প্রথম ক্রস করতে হবে চুংথাং, তারপরে টুং। তো টুংয়ে ঢোকার আগে আমি ক্যামেরাটা আবার খুলে ফেলবো, নইলে এবার সত্যি ক্যামেরাটা ওরা নিয়ে নেবে। এতবার রাস্তায় আমার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে ক্যামেরা খোলা নিয়ে, আমি যতক্ষণ পেরেছি শ্যুট করে গেছি ক্যামেরা না খুলে। এই হচ্ছে ব্যাপার। আর একটা মন খারাপ এবার কাজ করছে, মানে কোনো কথা আর বেরোতে চাইছে না, জোর করে বের করছি এরকম কথা। পাহাড় থেকে বাড়ি ফেরার সময় হলেই এরকম হয় আমার। তবে একটা জায়গা থেকে না ফিরলে দ্বিতীয় জায়গার কোনো প্ল্যানিং বানানো যায় না, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। আর দ্বিতীয় জায়গার প্ল্যানিং করলে তবে আবার আমি একটা নতুন পাহাড়ের খোঁজে, নতুন লোকেশনের খোঁজে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমার গ্রোথ হবে না, সত্যিকারের কথা এটা। তাই তোমাদের সাপোর্টটা সবার আগে দরকার। বস, পাহাড়ি মানুষের জনজীবন কিন্তু অনেকটা সাধারণ প্রকৃতির হয়। আর এই সাধারণ প্রকৃতির জনজীবনে দুরাত্রি থাকা মানে নিজেকে না খুব ধন্য বলে মনে হয়। আর সত্যিকারের কথা, যখনই এখান থেকে ফেরার সময় হয় না, আমাদের এখন টোটাল আমরা 5টা বাইক রয়েছি, আরও 2টো বাইক আগে চলে গেছে। আমরা সবাই না এটা ফেরার যেদিন আমরা এসছি লাচুংয়ে, সেদিন আমরা সবাই চিৎকার করতে করতে, চেঁচামেচি করতে করতে কি রানিং এসছি। বাট আজকে সবাই একটা মুড অফ নিয়ে বাড়ি ফিরছে, এরকম একটা ব্যাপার। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমাদের না। তোমরাও যখন আসবে তোমাদের ক্ষেত্রেও হবে। পাহাড় এমনই জিনিস, এমনই ভালোবাসার জিনিস পাহাড়, যার জন্য এরকম হয়। তো এটার জন্য যারা এখনও অবধি পাহাড়ে একবারও ঘোরোনি, যারা এখনও অবধি প্ল্যান করছো বাট এখনও আসোনি, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই পাহাড়ে ঘোরো। আর অনেকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, এখানে আসার পরেও আমি এখানে লোকেদের মুখেও শুনেছি যে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কি লাচুং লাচেন দুটোই বন্ধ। বস, এক্সপ্লোর করার জন্য কোনো এক্সকিউজ লাগে না, ঠিক আছে? ওই ভিডিওগুলোকে তোমরা ফলো করা ইমিডিয়েটলি বন্ধ করো। যারা ওই ভিডিওগুলো করছে তাদের এগেনস্টে পারলে রিপোর্ট করে দাও। কারণ আমরা যদি পাহাড়ে না আসি তাহলে এখানকার জনজীবন থাকবে না, টিকতে পারবে না, সবাই পাহাড় থেকে নিচে চলে যাবে। কারণ আমরা এখানে এলে তবেই ওদের 2টো পয়সা হয়, আর সেটা দিয়ে ওরা সারা বছরটা চালায়। কারণ পাহাড়ের সিজন সব সময় না, সব সময় ট্যুরিস্ট পাহাড়ে আসে না ভিজিট করতে।
বাইকারদের কথা আলাদা, বাইকাররা সারা বছরই পাহাড়ে আসা যাওয়া করে, বাট বাকিরা সবাই একটা সিজন ওয়াইজ ছুটির টাইম ওয়াইজ পাহাড়ে আসে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে ওই ভিডিওগুলো বন্ধ করে তোমরা লাচেনের জন্য ওয়েট না করে অ্যাটলিস্ট লাচুং ঘুরে যাও, লাচুং এনজয় করে যাও, পরে কখনো একবার ট্রিপ করো তখন শুধু লাচেনটা করে নিও। কারণ আমার মনে হয় যে আমি লাচুং যে রাত্রির জন্য ছিলাম সেটা আমার কাছে কম পড়লো, আমি আর একটা রাত্রি থাকলে আমার খুব ভালো হতো, এটাই আমার বক্তব্য। কারণ মানে সত্যিকারের কথা, মানে আমি অনেক কিছু হয়তো আরও কিছু অ্যাক্টিভিটিস করতাম যেটা করে উঠতে পারিনি সময়ের জন্য, যেটা বৃষ্টির জন্য করে উঠতে পারিনি। এই যে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। এই গেট থেকে চুংথাং হচ্ছে মোটামুটি 17 কিলোমিটার রাস্তা। আর এখন ধীরে ধীরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যেমন লাচুংয়ের দিকে পুরো বৃষ্টি হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না সেরকম বৃষ্টি। দেখো এদিকে রোদ্দুরটার জন্য কি ভালো লাগছে। আমি ইচ্ছা করে এই গিয়ারটাকে শুকানোর জন্য রোদ্দুরের মধ্যে আমি কোনো রেনকোভার নিলাম না, কারণ আমিও জানি যে ওই এক পশলা বৃষ্টি হবে আবার রেনকোট খুলে ফেলতে হবে, তাতে বডির মধ্যে সোয়েটিং হবে বেশি। আরে ভাই সাহেব এদিকে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, গোল্ডেন ব্ল্যাক, মানে গাছপালা আর শুধু হার্ড পাহাড় রয়েছে ওই দিকটা, তার জন্য গোল্ডেন ব্ল্যাক লাগছে। আর তার সাথে যে ফগটা যে জমে রয়েছে পাহাড়ের মধ্যে দেখো, তো অসম লাগছে, অসম। থ্যাংক ইউ সবাইকে যারা আমার এই সিকিম ট্রিপে আমাকে অজস্র সাপোর্ট করেছে। সবথেকে বড় সাপোর্ট করেছে আমার কোম্পানি, আমাকে ছুটি প্রোভাইড করেছে, যেটা চট করে পাওয়া কারো পক্ষে সম্ভব হয় না। তারপরেই সাপোর্ট করেছে রয়্যাল এনফিল্ড কলকাতা বাইক জোন। কলকাতা বাইক জোন ছাড়া আমি কোনো ট্রিপই শান্তি মতো করতে পারি না। আমার প্রত্যেকটা ট্রিপের জন্য কলকাতা বাইক জোনকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা না থাকলে আমি হয়তো এত শান্তিতে এত রিলায়েবলভাবে আমি বাইক নিয়ে রাইড করতে পারি না। কারণ কলকাতা বাইক জোন হচ্ছে এমন একটা বাইক সার্ভিস সেন্টার, যে সার্ভিস সেন্টার অনলি রয়্যাল এনফিল্ডের বাইক সার্ভিস করে থাকে, আর কলকাতা বাইক জোনের বাইক ডিলারও আছে রয়্যাল এনফিল্ডের। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমার প্রত্যেক ট্রিপের আগে যে সার্ভিসটা লাগে সেটা আমাকে কিন্তু সত্যি সুন্দরভাবে কলকাতা বাইক জোন প্রোভাইড করে। ওরা এত সুন্দরভাবে, আর অবশ্যই ধন্যবাদ জানাবো সেই মানুষটাকে যে টোটালি আমার সাথে সার্ভিস কোঅর্ডিনেট করে, বিশ্বদীপদা না থাকলে আমি হয়তো কখনো কলকাতা বাইক জোনে যেতামই না। এত সুন্দর বিহেভিয়ার। আমি তোমাদেরকে প্রতি ভিডিওতেই বলে থাকি, এবারও বলবো, তোমরা যারা যারা রয়্যাল এনফিল্ড ইউজ করো অবশ্যই বিশ্বদীপ দাস কাছে যেতে পারো। ডেসক্রিপশানে নাম্বার তো দেওয়াই থাকে, আবারও এই ভিডিওতে দিয়ে দেবো। বিশ্বদীপ দার সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের বাইকের সমস্ত কাজ খুব ইজিলি করতে পারো। যারা বলো রয়্যাল এনফিল্ড বেশি পয়সা নেয়, বেশি পয়সা নিয়েও কাজ ঠিকঠাক করে না, আমি তাদের এগেনস্টেই বলবো যে তোমরা বিশ্বদীপ দার সাথে একবার যোগাযোগ করে নাও। আর ডেফিনেটলি কলকাতা বাইক জোনে যাও, দেখো তারপরে কি হয়। রেজাল্টটা ভিডিওতে কমেন্ট করে পারলে জানিয়ে দিও। নামার দিন যেহেতু ডিক্লাইনে যেতে হয় আমাদেরকে, তাই খুব তাড়াতাড়ি নেভে যাওয়া যায়, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। আমরা রাইড স্টার্ট করেছিলাম 8টায়, আর এখন সময় হয়ে গেছে 8:30। আমরা প্রায় মানে আর 4 কিলোমিটার গেলে আমরা চুংথান ঢুকে যাবো, মানে আধ ঘন্টায় আমরা মোটামুটি চুংথান ঢুকতে পারছি, এরকমই একটা প্ল্যান। এত তাড়াতাড়ি নামছি আমরা। আর সত্যিকারের কথা, যেহেতু আর্লি মর্নিং রয়েছে এখনও, তাই রাস্তাঘাট টোটালি ফাঁকা। যারা নেমে যাবে নিচের দিকে তারা সব বেরিয়ে পড়েছে অলরেডি, বড় গাড়িগুলো আর বাইকগুলো। তো সেই সাথে সবাই একসাথেই মোটামুটি নিচের দিকে নামছি। আমরা গতকাল 0 পয়েন্ট গেছিলাম 14,600 অল্টিটিউডে। লাচুং মানে যেখানে আমাদের হোমস্টে ছিল সেখানকার অল্টিটিউড ছিল 9,600। আর সেখান থেকে আমরা এখন নামছি প্রায় ওই 3,000 3,500 অল্টিটিউডে আমরা এখন নেমে যাব। রাস্তায় যেতে যেতে অনেক রকমের প্রবলেম হতেই থাকে। তো আমার ব্রেক মানে রেয়ার ব্রেকটা অলরেডি একবার এয়ার নিয়ে নিয়েছিল, তো তাই আমাকে দাঁড়াতে হয়েছিল। গোটা ট্রিপে এটা প্রথমবার ব্রেক এয়ার নিয়েছে। আর চুংথাং এখান থেকে 4 কিলোমিটার, আর আমরা এখান থেকে ডিরেক্ট চুংথাং যাব। চুংথাংয়ে গিয়ে তারপরে একবার দাঁড়াবো, দাঁড়িয়ে ক্যামেরা খুলবো। এখানকার ওয়েদার এত সুন্দর, আর সত্যি দেখো চারিদিক পুরো শুনশান ফাঁকা। আমার না দুর্দান্ত লাগে এরকম একটা পরিবেশে সারা দিন কাটাবো একা বসে। আমাদের রাত্রিটা কাটাতে ভালো লাগবে না ডিম্পিকে আর পাপাকে ছাড়া, এবার সারা দিনটা কাটাতে আমার দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। এদিকে পাহাড় দেখো, এখনও উঁচু উঁচু পাহাড়ের মধ্যেই আমি রয়েছি। আর আমার বাঁদিক থেকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি চুংথাং। এই যে জনবসতিপূর্ণ এলাকাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চুংথাং। আর ওই যে হচ্ছে চুংথাংয়ের ব্রিজ এরিয়া।
যে ব্রিজটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। চুংথাংয়ে প্রচুর প্রপার্টি আছে, তোমরা চাইলে এক রাত্রি চুংথাংয়েও কাটাতে পারো। আর এটা হচ্ছে চুংথাং ফায়ার ব্রিগেড স্টেশন, আর এই হচ্ছে সেই ব্রিজ এরিয়া যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো এগুলো আপাতত করে দেওয়া হয়েছে, বাট মেন ব্রিজ এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। নিচে একটা বড় সড়ো চাঙ্গা ওয়াটারফলস আমি দেখতে পাচ্ছি, আর দেখো এই উপরের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। গত পরশুদিন যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল না, যার জন্য শুকনো ছিল। বাট এখন যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল এবং গত পরশুদিনও হালকা বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা বিগড়েছে, আর তার সাথে কাদার পরিমাণও বেড়েছে। এই ছিল টুং চেকপোস্ট। টুং চেকপোস্টে আমরা দাঁড়ালাম, আবার পেপার দিয়ে ক্যামেরা সমস্ত লাগিয়ে নিলাম। ওরা বললো এবার ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে। তো এখান থেকে আমাদের যেতে হবে, এই হচ্ছে 24 কিলোমিটার মানগান, আর শিলিগুড়ি হচ্ছে 110 কিলোমিটার। তো সবাই মোটামুটি গ্যাংটকের দিকেই যাবে, আর আমি মানগান থেকে দিকচু হয়ে কালিম্পং যাব, কারণ গ্যাংটক হয়ে গেলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। যাওয়াটা কথা না, এবার মেন কথা হচ্ছে রাস্তা, কারণ দিকচুর রাস্তাটা হচ্ছে পুরোটাই অফরোড। মানে আমি গত পরশুদিন যে এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো আমার আগের ব্লগগুলোতে, শিলিগুড়ি থেকে রাংপো থেকে মানগান আসার যে রাস্তাটা, ওই রাস্তাটা পুরোটাই পুরো চ্যারেট রাস্তা। তাই ওটা অ্যাভয়েড করতে চাই, কারণ লাস্ট দুদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যতটা পাহাড়ের ওপরে হয়েছে তার থেকে বেশি বৃষ্টির নিচে হয়েছে। তো সেই বৃষ্টির জন্য ওখানে মোটামুটি 1 ফুট কিংবা হাফ ফুটের কাদা একটা জমে গেছে। আমি গাড়ির ক্ষতি হতে দিতে চাই না, তো সেই জন্যই ভাবছি। তো এখন আপাতত দেখা যাক কত দূর পৌঁছাই, তারপর সেই বুঝে করবো, কারণ আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার কালিম্পং যাওয়ার আছে, আজ রাতে আমি কালিম্পংয়ের দিকেই থাকবো, এটাই প্ল্যান। তো দেখা যাক কি হয়। কিছু বলার নেই। তো এখন সময় হচ্ছে 10:47, আর আমরা জাস্ট মানগান ক্রস করছি। আমরা মানগানে পৌঁছেছি আরও আধ ঘন্টা আগে। আমরা মানগানে এসে দাঁড়িয়েছিলাম, আমরা মাঝ রাস্তায় কোথাও আর দাঁড়াইনি। আর মানগানে এসে পেট্রোল ভরার ছিল, আর লামা ভাইয়ের সাথে দেখাও করার ছিল, তো সেই জন্য আমাদের একটু লেট হলো। তো এবার আমরা যাচ্ছি এখান থেকে গ্যাংটকের দিকে। তো মোটামুটি আমাদেরকে 67 কিলোমিটার কমপ্লিট করতে হবে টুয়ার্ডস গ্যাংটক যাওয়ার জন্য, অ্যান্ড দেন ওখান থেকে আবার আমরা রাস্তা চেঞ্জ করব। তো আপাতত সবাই আমরা একসাথেই যাচ্ছি গ্যাংটকের দিকে। এখানে সামনে একটা ভালো লোকেশন পেলে আমরা দাঁড়াবো, একটু চা কফি খাবো সেই জন্য। আর এদিকে ওয়েদার আগে মানে পাহাড়ের ওপরে যে ওয়েদারটা ছিল তার হাফেরও হাফ হয়ে গেছে। এখন একটা হালকা গরম ফিল করছি রোদ্দুরটা গায়ে লাগলে, আর যদি গায়ে রোদ্দুর না লাগে, যদি এরকম শেড থাকে, তাহলে ঠান্ডাই আছে ওয়েদারটা। হচ্ছে মানগানের মেন মার্কেট এরিয়া। এখান থেকেই দুটো রাস্তা আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে ওই সাকজার্লি হোমস্টে, মানে যেটাতে আমি ছিলাম সেই রাস্তাটা চলে যাচ্ছে, আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। এই যে এখান থেকে যে রাস্তা আগে থেকে ডিভাইড হয়েছে, আমি আরেকবার দেখিয়ে দেবো তোমাদের। সাকজার্লিতে যদি লাচুং থেকে ফিরে সাকজার্লিতে থাকা হয়, তাহলে এই যে আইল্যান্ড, এখান থেকে ইউটার্ন নিয়ে উপরে যেতে হবে। আর যদি এগিয়ে যেতে হয় গ্যাংটকের দিকে, তাহলে এখান থেকে সোজা যেতে হবে। সোজা গিয়ে আবার সামনে একটা বিপিসিএলের পেট্রোল পাম্প পড়বে, ওখান থেকে রাস্তাটা চেঞ্জ হবে। তো ভালো ভিউ পয়েন্ট, বাহ, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দেখো পাহাড়গুলো কীরকমভাবে ভেঙে 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 রয়েছে, আর তার ঠিক পাশ থেকেই রাস্তা বানিয়ে রেখেছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর দেখো উপরের পাহাড়গুলো কি সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের ভেতরে হচ্ছে পুরো পাহাড়।
দেখো খালি ভিউটা দেখো, এই ভিউটা দেখানোর জন্যই আমার দাঁড়ানো। কি সুন্দর লাগছে, কত ডিপ নিচে খাদ এরিয়া, ওখান থেকে রাস্তা রয়েছে। আমরা ওই রাস্তাগুলো দিয়ে আগের দিন গেছি, আর আমরা এই পাহাড়ের পেছন থেকে আমরা এলাম। আর আমার সামনে 45 কিলোমিটার আরও যেতে হবে, তাহলে পড়বে গ্যাংটক। দুর্দান্ত রাস্তা এখানে, দুর্দান্ত। জীবনে বেশি কিছু চাই না, খালি এরকম আরও 2-4টে বাইক চাই, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একটা ভালো গ্রুপ হবে যারা অ্যাটলিস্ট অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, তাহলেই হয়ে যেত। সকালে 2জন বেরিয়ে যাওয়ার পরে আমরা খালি এই 5জনই রয়েছি যারা আপাতত নিচের দিকে নামছি। আমাদেরকে এখনও 40 কিলোমিটার যেতে হবে গ্যাংটকের জন্য। মোটামুটি সময় লাগবে আমাদের ওই 30 মিনিট থেকে 40 মিনিট, মানে আমরা পার মিনিটে 1 কিলোমিটার যাচ্ছি আপাতত, কারণ রাস্তার কন্ডিশন খুবই দুর্দান্ত, তোমাদেরকে আগেই বললাম। এটা নর্থ সিকিম হাইওয়ে, তো সেই জন্যই আমরা একটু রানিং বেরোতে পারছি। অনেকক্ষণ প্রায় কথা বলিনি, একটানা রাইড করছিলাম। এখন সময় হয়েছে 1:47, আর আমাদের প্রায় এখনও 13-14 কিলোমিটার বাকি আছে গ্যাংটক ঢুকতে। আর দেখো ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেল, আর বৃষ্টিও শুরু হয়েছে গুড়ি গুড়ি। এবার ঠান্ডা ফিল করছি আমি, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এই বৃষ্টিটার জন্যই এবার ঠান্ডা লাগছে। যদি এর থেকে বেশি জোরে বৃষ্টি হয় তাহলে আমাকে সমস্ত ক্যামেরা বন্ধ করে রেইন কভার পরে নিতে হবে। আর মোটামুটি 7 কিলোমিটার আমাদেরকে যেতে হবে গ্যাংটক। রেন গিয়ারটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, বাট নিলাম না ইচ্ছা করে, কারণ সামনে দেখা যাচ্ছে মেঘটা পরিষ্কার, মানে ওদিকে বৃষ্টি হচ্ছে না। তাই তাড়াতাড়ি রানিং আমাদেরকে এখানে যতটুকু মেঘ রয়েছে সেই এরিয়াটা কভার করে দিতে হবে, নইলে বৃষ্টির মধ্যে ভিজে রেন গিয়ার পরে আবার যে চালাতে হবে। দেখো এদিকে আবার বৃষ্টিটা পড়ছে না, আর ওয়েদারটা দেখো কীরকম হয়ে গেছে। আর তার মধ্যে দেখো এরকম ঘন পাইন বনের জঙ্গল। ফাইনালি এখন সময় হয়েছে 2:14, আর আমরা গ্যাংটকে জাস্ট ঢুকলাম। এটা হচ্ছে গ্যাংটকের টাউন এরিয়াটা, এখানে মানে হোমস্টেগুলো যেখানে ম্যাক্সিমাম রয়েছে সেই এরিয়া এটা। আর এখান থেকে ওই 2 কিলোমিটার মতো নিচে গেলেই তোমরা এমজি মার্গ পাবে, আর গ্যাংটক বাজার মানে মার্কেট এরিয়াটা পাবে। তো আমাদেরকে ওই মার্কেট এরিয়ার ওপর থেকেই যেতে হবে, সরি আমাদেরকে তো না, শুধু আমাকেই চলে যেতে হবে। ওরা সবাই এখানে থাকবে এবং ওরা এই সিকিম প্ল্যান করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, যখন বলবে অলওয়েজ রেডি ফর রাইড। দাদাকে তো পাহাড় টানে প্রতি মাসে একবার করে, সেটাই দাদাকে এখন একটা বাই বলে দিই। আরে এইভাবে না, আমাদের এইভাবে না না, খুব ভালো। এরকম মানে এটা সাডেন দেখাতে এত কিছু হয়, এটা মানুষকে ভাবতেও পারে না। সবাই খারাপ, আমার দেখা হবে সবারই একটা মানে আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দাদা তো দাদাকে যেরকম বলে লিড করলো না, দাদা লিডটা আলাদাই নেবে, সেটাই সেটাই অনেক এটা হচ্ছে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এটা আজকে বছর 2-3 কন্টিনিউ পাহাড়ে রাইড করতে করতে এখন সময় হয়েছে 2:10, আর আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। এই হচ্ছে গ্যাংটকের মার্কেট এরিয়া, এখান থেকে শুরু, আর 2 কিলোমিটার গেলে মেন মার্কেট এরিয়া। তো ওখানে দাঁড়ালাম না, তো এখানেই আমরা এন্ড করছি ট্রিপটা। এই যে বাকি ভাইরা সব এখান থেকে চলে যাবে নাথুলা পাসের দিকে, আজকে ওরা গ্যাংটকে স্টে করবে, আর আমি এখান থেকে চলে যাব অন্য কোথাও, অন্য কোনো জঙ্গল বনবাজারে। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। পাহাড় থেকে বাড়ি ফেরার সময় যে একটা মন খারাপ, সেটা সবার মুখে চোখে বোঝা যাচ্ছে হালকা হালকা, ঠিক আছে? এই যে তার থেকে যেটা গ্রুপটা আলাদা হয়েছে ওইটার জন্য এটা হয়, এটা প্রত্যেকটা ট্রিপেরই একটা এক্সিট পয়েন্ট আসে, তখন হয়। তো এটাই নিয়ম, নইলে পরে ট্রিপটা শুরু করা যায় না। তো আবার রিয়েল ওয়ার্ল্ড ফেস করতে হবে। ইয়েস, একদম নতুন আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডের মতো। হ্যাঁ, কিছুদিনের মজা একটা, কিছুদিনের না, এটা হবে আবার, নিশ্চয়ই হবে, আবার পরে হবে। নতুন গ্রুপ ক্রিয়েট করেছি যখন, নিশ্চয়ই আমরা রাইড করব। তো চলো টাটা, এই ভিডিওটা শেষ করছি।